ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে, বহু বছর ধরেই আজকের ভাবনা চ্যানেল ভিশনের বিশেষ অনুষ্ঠান এবং প্রতিদিন সকালের অনুষ্ঠান আপনারা নির্ধারিত সময় সকাল 7:30 থেকে দেখতে পান। যে অনুষ্ঠান পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্রে একটা অন্য ধরনের দিক নির্দেশ করতে পেরেছে বলেই আমরা মনে করি এবং মানুষের সাড়াও সেভাবে অনুষ্ঠানে পাওয়া যায়। কারণ এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছুর একটা মেলবন্ধন, আর সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার এবং বর্তমান প্রজন্মকেও তার সঙ্গে আমরা তাদের সংস্কৃতিটাকেও যে আমরা একেবারে বাদ দিয়ে দেই তাও নয়। তারপরে শুধু গান, কবিতা নয়, অনুষ্ঠানে নানাবিধ বিষয় থাকে, সাহিত্য, আড্ডা, আরও নানান ধরনের উপকরণ নিয়ে তৈরি এই আজকের ভাবনা। সুতরাং আজ আমরা যে কথাটা বলতে চাইছি, আজকের দিনে আজকের ভাবনায় কি আছে। আজ আপনারা জানেন বিজ্ঞান মনস্ক সাহিত্যের জনক অক্ষয় কুমার দত্তের আজ জন্মদিন। সুতরাং সেই অক্ষয় কুমার দত্তকে কেন্দ্র করে আজকে আমরা যে আলোচনার আসর বসাচ্ছি, আমাদের মধ্যে তাতে অতিথি হিসেবে আমার বাঁদিকে রয়েছেন সাধন বিশ্বাস। আচ্ছা, এবার সাধন বিশ্বাস দীর্ঘদিন ধরেই এই সমস্ত বিষয় নিয়ে নাড়াচাড়া করে থাকেন, বিভিন্নভাবে এই নিয়েই তার জীবনের পথ চলা। তো প্রথমেই আজকে আমরা সাধনবাবুর কাছে যে কথায় আসব, যা আপনারা শুনবেন এবং অনেক কিছু হয়তো অভিজ্ঞতা অর্জনও করতে পারবেন, যে এই অক্ষয় কুমার দত্ত আমাদের সাহিত্যের জগতে তার কি ধরনের দৃষ্টিভঙ্গি কাজ করেছিল। আমি খুবই ভালো লাগা নিয়ে এই অনুষ্ঠানে বিরাজ করছি, এই কারণে যে আমার জানা মতে টেলিভিশন জগতে প্রথম এমন একজন মানুষ যিনি প্রায় বাঙালির জীবনে বিস্মরণের আড়ালে চলে গেছেন। তাঁকে নিয়ে অনুষ্ঠান আজ 15ই জুলাই 1820 খ্রিস্টাব্দে নবদ্বীপের কাছে চুপি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অক্ষয় কুমার দত্ত। খুব একটা বর্ধিষ্ণু পরিবারের তিনি নন। তার বাবা ছিলেন একজন পুলিশ বিভাগের কোষাধ্যক্ষ এবং খুবই দারিদ্র্যের সঙ্গে তাকে প্রথম জীবনে চলতে হয়েছে। পিতা ছিলেন পীতম্বর দত্ত। ছোটবেলায় লেখাপড়ার তেমন সুযোগ তার হয়নি। কোনো রকমে গ্রামে প্রাথমিক বিদ্যাটুকু শেষ করে তিনি চলে আসেন কলকাতায় খিদিরপুর অঞ্চলে জ্যাঠতো দাদার কাছে, এবং সেখানে এসে তার পড়াশোনার কোনো সুযোগ হয় না। কিন্তু তিনি বিভিন্নভাবেই ইংরেজি শেখেন কারো কাছে, যেমন জেফ্রয় সাহেবের কাছে তিনি ল্যাটিন শিখছেন, হিব্রু শিখছেন, জার্মান শিখছেন, ফার্সি শিখছেন। এই যে শেখার তাগিদ, সেই তাগিদ থেকেই স্বশিক্ষিত মানুষ হয়ে উঠলেন 19বিংশ শতাব্দীর একদম মাঝামাঝি যে মানুষটি। এবং এই সময়ে আমাদেরকে খুবই বাঙালি রিলেট করতে পারবেন, সেটা হচ্ছে তখন আমাদের সবচেয়ে জনপ্রিয় যিনি সমাজ সংস্কারক মানুষ, যিনি বিজ্ঞান মনস্ক একজন সেকুলার আমাদের মহামানব বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুবই অভিন্ন হৃদয় বন্ধু হয়েছিলেন তিনি। তো তার এই জীবনের যে জার্নিটা এবং তিনি বাঙালি সমাজকে যা দিয়ে গেছেন, তার একটা খুব ক্ষুদ্র পরিচয় না দিলে হবে না। তিনি একটু বেশি বয়সে, 16 বছর বয়সে, তখনকার দিনে 5th ক্লাস অর্থাৎ ক্লাস 6
নিয়মটা এরকম ছিল, 5th ক্লাস, ক্লাস 6-এ 16 বছর বয়সে ভর্তি হয়েছিলেন, এবং 5th ক্লাসের পর 4th ক্লাস সেটা ক্লাস 7, তারপরে 3rd ক্লাস সেটা ক্লাস 8, ঠিক এইভাবে তখনকার দিনের মাধ্যমিক স্তর মানে উত্তীর্ণ হতে হতো। তো সে সুযোগটুকু তার হয়নি, কিন্তু তিনি ভীষণভাবেই পড়াশোনার সঙ্গে থাকতে থাকতে একসময় তিনি, আমরা জানি যে বাংলার একটা অন্যতম মাইলস্টোন তত্ত্ববোধিনী পত্রিকা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তখন সেই পত্রিকার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, এবং সবচাইতে প্রথম যিনি যেটা করলেন যে তিনি 1843 সালে, মানে বয়স যখন তার 23, তখন তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন। তো ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন এবং কাজ পেলেন কি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনার কাজে তিনি নিজেকে একদম নিয়োজিত করে দিলেন। কিন্তু সমস্যা একটা দেখা দিল যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন বেদান্ত দর্শনের মানুষ, মানে বেদান্ত দর্শন চর্চার মানুষ। কিন্তু এই অক্ষয় কুমার দত্ত তিনি মূলত বেদান্ত দর্শন, তখন তিনি ব্রাহ্ম হয়েছেন এবং ব্রাহ্ম হয়ে তখন একেশ্বরবাদে তিনি বিশ্বাস করছেন, কিন্তু তিনি তত্ত্ববোধিনী পত্রিকায় যখন লিখছেন, ধারাবাহিক লিখছেন যে বাহ্য বস্তুর সঙ্গে মানব প্রকৃতির সম্পর্ক, এই সিরিজ লেখার সময় তার তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে সংঘাত বাঁধল। কারণ আপনারা জানেন যে রাজা রামমোহন রায় তার একনিষ্ঠ ভক্ত ছিলেন অক্ষয় কুমার দত্ত, কিন্তু রাজা রামমোহন রায় যেটা ছিল, তিনি একাধারে বেদান্ত দর্শন, অন্যদিকে বেকনীয় দর্শনও তিনি পছন্দ করছেন, কিন্তু দুটো দুরকম। মানে বেদান্ত দর্শন বলছে যে জগৎ মিথ্যা, সবই মায়া, ব্রহ্ম সত্য। আবার বেকনীয় দর্শনে বলছে না, জগতে সত্য উপলব্ধি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যেখানে পৌঁছাচ্ছি সেটাই সত্য। এই যে সংঘাত বাঁধলো, এই সংঘাত, এটা হচ্ছে এই বেকনীয় সিদ্ধান্ত নিয়ে নিলেন অক্ষয় কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বাভাবিকভাবেই তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে তার একটা সংঘাত এলো। সংঘাত আসার ফলে যেটা ঘটলো, তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন এবং তিনি ব্রাহ্ম থেকে তখন তিনি আরেকটু উত্তীর্ণ হয়ে ডিস্ট হয়ে গেলেন, মানে অজ্ঞেয়বাদী হয়ে গেলেন। এবং তার এখানে একটা প্রশ্ন এসে যায়, এই এতক্ষণ শুনছিলাম, তা ঘটনাটা হচ্ছে যে আমরা তো সবসময় বিদ্যাসাগর নিজেও রামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন, তো রামকৃষ্ণদেব যেখানে আমাদের বারে বারে শিখিয়ে গেছেন যত মত তত পথ, এবং সবই একই, মানে এক, এখানে কোনো আলাদা কিছু নেই। কাজেই এখানে হয়তো সংঘাত, আপনি যেটা বলছেন অক্ষয় কুমার দত্তের সাথে সংঘাত লেগেছে, এটা লাগলে অক্ষয় কুমার দত্ত সেটা থেকে সরে আসাটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে এই যে সংঘাতগুলো যাদের সঙ্গে লাগছে বা যারা চিন্তা ভাবনার পরিবর্তন করছেন, দর্শন বেদান্ত হোক কি অন্য কোনো দর্শন হোক, যে দর্শনই হোক, আমাদের মূল তো একটাই জায়গা। তো সুতরাং এই জায়গাগুলো তারা সমাজের এত প্রতিষ্ঠিত মানুষ, এত বিদগ্ধ মানুষ, এত গুণীজন, তারা কেন এই জায়গাগুলোতে, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন আপনার কাছে, তারা কেন এই বিভেদগুলোকে সহজভাবে নিতে পারেন না, যে আমি আমার জায়গাটায় ঠিক আছি, ঠিক আছে, যে যেটা বললো, যে যাতে সন্তুষ্ট হয় হলো। এটা একদমই ঠিক বলেছেন, কিন্তু এটা যদি মানে অক্ষয় কুমার দত্তের জার্নিটা যদি টোটাল আমি বলতে পারি, তাহলে কিন্তু বোঝা যাবে যে সংঘাতটা মানে মানে এখনকার দিনে আমরা যে সংঘাত দেখি, মতবাদের যে সংঘাত, মানে একদম যুদ্ধ আর কি, অস্ত্র যুদ্ধ নয়, এটা হচ্ছে দর্শনগত যুদ্ধ। এই দর্শনগত যুদ্ধটাকে কিন্তু আমাদের একদম নির্মোহভাবে বিচার করতে হবে। আপনি যখন বললেন, এটাও ঠিক যে বিদ্যাসাগর কিন্তু দেখুন তার রচনায়, বিদ্যাসাগর ধর্মের বাতাবরণের থেকে তিনি কিন্তু লড়াইটা করেছেন, এবং তিনি কিন্তু কোথাও তার যে ধরুন বর্ণ পরিচয় থেকে শুরু করে তার যে লড়াই, সামাজিক লড়াই, কোনো জায়গাতেই তিনি কিন্তু মানে ধর্মীয় বিধান দিয়ে গেছেন এমনটা নয়, ধর্মের মধ্যে থেকেই তিনি কিন্তু সংস্কার করার চেষ্টা করে গেছেন। না, আমি তার কথা বলছি না, আমি বলছি যে এত যারা প্রতিষ্ঠিত সমাজে, তারাও যদি মানে একে অপরের মতটাকে মানে একটু মানিয়ে না চলতে পারে,
তাহলে আজকের যুগে যখন আমরা রাজনীতিতে দেখি, সমাজনীতিতে দেখি, অর্থনীতিতে দেখি, সেখানে যে নানা রকম সংঘাত তারা তো করবেই, কিন্তু যারা এত উন্নত মানসিকতার তাদের মধ্য থেকে আপনি প্রশ্ন খুব একদম ঠিক বলেছেন। কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে দর্শনগত সংঘাত কিন্তু আজকের নয়, চিরকালই ছিল, এবং তার থেকে একটা দর্শন থেকে আরেকটা দর্শন উপনীত হয়েছে মানুষ। অক্ষয় দত্ত যে জার্নিটা করেছেন, সেই জার্নিটা যদি আমরা আজকে আলোচনার মধ্যে আনতে পারি তাহলে বুঝতে পারবো যে এটা কিন্তু সে আমাদের আজকের যুগের সংঘাতের মতো নয়। সেটা হচ্ছে তত্ত্ববোধিনী যে পাঠশালা ছিল, সেই পাঠশালায় তিনি প্রথম পদার্থবিদ্যা এবং ভূগোলের শিক্ষক নিয়োজিত হলেন। এখন সমস্যাটা হচ্ছে পদার্থবিদ্যা এবং ভূগোলের শিক্ষক হওয়ার ফলে তখন বাংলায় পদার্থবিজ্ঞান বা ভূগোলের তেমন বই নেই। বই রচনার কাজে তিনি হাত দিলেন, এবং যেখানে বলছেন দেবেন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমরা যেখানে মানুষের সঙ্গে ঈশ্বরের সম্বন্ধ বিচার করি, অক্ষয় কুমার দত্ত করছেন কি, তিনি বাহ্য বস্তুর সঙ্গে মানব প্রকৃতির যে সম্পর্ক, সেই সম্পর্ক খুঁজে বেড়াচ্ছেন। ব্যাপার হচ্ছে দুজনের পথ দুটো, কিন্তু এই দুরকম পথের উদ্দেশ্য কিন্তু হয়তো একই, কিন্তু পথ দুটো। এই পথ দুটো এবার তিনি যেটা করলেন সেটা না বললেই নয়, সেটা আমি বললে এবার পদার্থবিজ্ঞান এবং ভূগোল পড়াতে গেলে তো বই চাই। এখন বইগুলো তো ইংরেজিতে, তখন তো বাংলাতে বই আসেনি। বাংলা বইগুলো তিনি তৈরি করার কাজে হাত দিলেন, এবং তিনি বাংলা বই করতে গিয়ে যেটা করলেন এটা আমাদের জানা উচিত প্রত্যেকটি বাঙালির। আমি এখানে লিস্ট ধরে না বললে হয়তো কিছু মিস করব, যে 1853 সালে, 54 সালে এবং 1859 সালে তিনি 3টে খণ্ডে প্রকাশিত করলেন চারুপাঠ বলে বই। চারুপাঠ বইটি ছিল সেকালের খুবই জনপ্রিয়, এবং সেখানে কি করছেন উনি সহজ সরল কথায় জ্ঞান বিজ্ঞানের প্রবন্ধ, ছোট ছোট প্রবন্ধ সচিত্র এবং আকর্ষণীয় রূপে তিনি তুলে ধরছেন। তো সেখানে যেটা হচ্ছে, বাংলা ভাষায় তখন বাংলায় তখন বৈজ্ঞানিক কোনো পরিভাষা পাওয়া যাচ্ছে না। আজকে আমরা বাংলায় অনেক বৈজ্ঞানিক পরিভাষা পাচ্ছি। এই পরিভাষাগুলো রচনা করলেন কে? অক্ষয় কুমার দত্ত, শিক্ষার কারণে সাধারণ মানুষ যাতে বাংলায় বিজ্ঞান পড়তে পারে, সেই জন্য তাকে বলা হয় যে বিজ্ঞান সাহিত্যের বা বিজ্ঞান পাঠের জনক হচ্ছেন অক্ষয় কুমার দত্ত। এটা অবশ্য আজকের দিনে পর্দার ওপারে যে দর্শকেরা আছেন তাদের কাছে অবশ্যই শিক্ষণীয়, কারণ অনেকেই এই ব্যাপারটা হয়তো সেই অর্থে এখনো পর্যন্ত জেনে উঠতে পারেনি। যারা জানেন বা যারা ওনাকে নিয়ে পড়াশোনা করেছেন তাদের কথা আলাদা, কিন্তু আমি নিজেও তো শিখছি। শুধু পর্দার ওপারে যারা আছেন তারাও যদি জানতে পারেন, এটা অবশ্যই আজকের ভাবনা। ওই যে বলি, একটা দিক নির্দেশ করা। আমরা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক বা সাহিত্য সংস্কৃতির জগতে একটা অন্য মাত্রা তো আনি, কেন সেটাকে তুলে ধরছি আপনাদের কাছে, এটা দিয়ে আপনাদের বোঝাতে চাইছি যে একেবারে অন্যান্য চ্যানেলের ধাঁচে একটা গানের অনুষ্ঠান করে দিলাম, একটা কবিতার অনুষ্ঠান করে দিলাম, শুধু তাই নয়, আমাদের আরও অনেক কিছু জানার আছে। অর্থাৎ আমরা শিক্ষায় কি বলি, এডুকেশনে বলা হয় যত বাঁচি তত শিখি। আমাদের শেখার বা জানার কোনো শেষ নেই। কাজে যে অক্ষয় কুমার দত্তকে আমরা অনেকেই সেভাবে, কিন্তু তিনি খুব যে একেবারে প্রচারের আজকের দিনের মানুষের মতন ভীষণ প্রচারমুখী ছিলেন তাও নন, যার ফলে অনেকে তার এই গুণগত দিকগুলো জানা থেকে বঞ্চিত আছেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এই আজকের ভাবনা কিন্তু সেই জায়গাগুলোর জন্যই জায়গাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যার জন্য সাধন বিশ্বাসের মতন বিদগ্ধ মানুষ যারা আপনাদেরকে এই ব্যাপারটা, তাকে আমাদের আজকে আমন্ত্রণ করে আনা যে এই বিষয়টি নিয়ে তার জন্মদিনে আপনাদের সামনে এই তথ্যগুলো আপনারা জানতে পারছেন। আসুন আপনি দেখুন, আমি যখন শব্দগুলো বলবো তখন কিন্তু আপনার মনে হবে সত্যি তো এই শব্দগুলো কি করে এলো। যেমন দেখুন, বৈজ্ঞানিক পরিভাষার ক্ষেত্রে তার যে অবদান, সেটা হচ্ছে বিজ্ঞান, অঙ্ক, ভূগোলের অনেক পরিভাষাই তো আমরা বাংলায় পেয়েছি, সেটা তো একসময় ছিল না, এবং সেটা নিঃসন্দেহে আজ থেকে 200 বছর আগে নিশ্চয়ই ছিল না। তো তখন তিনি করছেন কি, অনুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ, তার বাংলা কি হতে পারে এটা অক্ষয় কুমার দত্ত বললেন, অনুবীক্ষণ যন্ত্র। চুম্বক, ম্যাগনেটের বাংলা কি হতে পারে, চুম্বক। দেখুন কি জানা শব্দগুলো, কে এই শব্দগুলো তৈরি করলেন, মানে সৃষ্টি করলেন সেটা কিন্তু আমরা জানি না। জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমি, তাকে জ্যোতির্বিদ্যা বলছেন। দাহ্য পদার্থ,
আমরা দাহ্য পদার্থ বাংলাটা প্রথম পেলাম কিন্তু অক্ষয় কুমার দত্ত আনলেন যে এটা হয়। এবং সত্যি বলতে এখন যে বাংলাতে আমরা ভূগোল, বিজ্ঞান বা বিভিন্ন অঙ্কের যে পরিভাষাগুলো ব্যবহার করি, এটা না হলে তো সত্যি আমরা বাংলায় পড়তে পারতাম না। তাহলে আরও কি আছে? জড়, তড়িৎ, ইলেকট্রিক, যে ইলেকট্রিসিটিকে যে তড়িৎ বলা হয়, তড়িৎ শব্দটা কিন্তু অক্ষয় কুমার দত্তের। পরিমিতি, ধ্রুবতারা, অঙ্গার, বাষ্প, বজ্র, জোয়ার, রামধনু, সৌরজগৎ, মাধ্যাকর্ষণ, গ্রহণ, সুমেরু, কুমেরু, মানমন্দির, জ্বালামুখী, আগ্নেয়গিরি, এগুলো কয়েকটি নমুনা মাত্র। তাহলে দেখা যাচ্ছে যে তিনি যখন বিজ্ঞান এবং ভূগোল, এবং উনি বলছেন যে আমাদের যদি ভৌগোলিক জ্ঞান সম্পূর্ণ না হয় তাহলে আমরা কেউই সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো না। এবং তিনি বলছেন যে এই অখিল বিশ্ব সংসারই হচ্ছে আমার বেদান্ত। এবং শুধু তাই নয়, বলছে অখিল বিশ্ব সংসারী বেদান্ত, এবং মানে এই যে আমার জ্ঞান, বিশুদ্ধ জ্ঞানই আমার আচার্য, বিশুদ্ধ জ্ঞানই আমার আচার্য। কত সুন্দর কথা তিনি বলে গেছেন। এবার ঘটনা হচ্ছে যে এই যে বাহ্য বস্তুর সঙ্গে সম্বন্ধ বিচার এই করতে গিয়ে তিনি যেটা করলেন যে আমাদের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে যে বৈজ্ঞানিক মনোভাব, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিতে দেখে আমরা যাতে আমাদের সঠিক শিক্ষা লাভ করতে পারি সেই দিকে তিনি এগিয়ে গেলেন। চারুপাঠ তো আগেই বলেছি। এবং আরেকটা কথা, মানে যেটা এই যুগের ছেলেপেলেদের যারা আমরা খুব অবাধ মেলামেশা করি নারী পুরুষের, এটা তো ছিল না। এবং খুবই পরিতাপের বিষয় যে 15 বছর বয়সে মাত্র তার বিবাহ হয়েছিল এবং বৈবাহিক জীবন খুব সুখের হয়নি। এটা খুবই পরিতাপের বিষয়। তো উনি চারুপাঠে শুধুমাত্র যে ছোট ছোট প্রবন্ধ আকারে আমাদের বিজ্ঞান মনস্ক করে তুলছেন তাই নয়, বা আমাদেরকে বিজ্ঞানমুখী করে তুলছেন তাই নয়, তিনি কিন্তু তার মধ্যে আমাদের সামাজিক মেলামেশা, আমাদের ব্যবহারিক মেলামেশা, আমাদের দাম্পত্য কেমন হওয়া উচিত, ভাবুন আজ থেকে 200 বছর আগে। এবং আমরা এটা পাই, বিভিন্নভাবে পাই। আমি একটি বই এখানে দেখাবো, খুবই বিখ্যাত একটি বই, অক্ষয় কুমার দত্ত, আধার রাতে একলা পথিক, আশিস লাহিড়ির লেখা, অসাধারণ বই। এই একটি মাত্র বই আছে আমাদের বাংলায়, আধার রাতে একলা পথিক, অক্ষয় কুমার দত্ত। কি অসাধারণ লড়াই করে গেছেন। এবং যেখানে বিদ্যাসাগর, যে পর্যন্ত বিদ্যাসাগর, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদম প্রণম্য নমস্য, কিন্তু তিনি যে দর্শনটা বলে গেছেন আপনারা জানেন এবং আমরা জানি যে কলেজিয়েট স্কুলে যখন বেদান্ত এবং সাংখ্য দর্শন পড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং বার্কলের যে দর্শন পড়ানোর চেষ্টা করা হচ্ছে, বার্কলের যে ভাববাদী দর্শন, সেখানে বিদ্যাসাগর সরাসরি সেটাকে মানে নাকচ করে দিয়ে বলছেন মানে ইট ইজ ফলস ফ্যাক্টস অফ ফিলোসফি। এই যে ফলস বা ভ্রান্ত, এই ভ্রান্ত দর্শনকে তিনি ওই পর্যন্ত বলে কিন্তু আর এগোতে পারেনি। কারণ বিদ্যাসাগরের অনেক শুধুমাত্র সাংসারিক নয়, তার প্রকাশনা, তার অনুবাদ, তার সামাজিক লড়াই, তার প্রচুর কাজ ছিল, সমাজ সংস্কারের কাজ। যে কাজটা ধরে নিলেন কিন্তু অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত পরিষ্কার করে দেখিয়ে দিলেন যে আমরা কিভাবে আমাদের মানুষ মানে পরবর্তী প্রজন্মকে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, বিজ্ঞান মনস্ক শিক্ষা দিতে পারবো। ভাবুন যে বালিতে উনি পরে স্থিত হয়েছিলেন এবং বালিতে তার যে নিজস্ব বাড়ি ছিল, ঘর ছিল, সেখানে তিনি মানে জিওলজিক্যাল মিউজিয়াম বানাচ্ছেন। এটা ভাবা যায়? জিওলজিক্যাল মিউজিয়াম বানাচ্ছেন সেখানে, এবং সেখানে বিভিন্ন পাথর এনে ভূগোল শেখাচ্ছেন, বটানির তার বটানির মিউজিয়াম মানে করছেন তিনি, করে শেখাচ্ছেন ছাত্রদেরকে, শেখাচ্ছেন যে আসো আমরা প্রকৃতিকে চিনি, মানে প্রকৃতির সঙ্গে মানুষ জড়িয়ে আছে, মানুষকে চিনি। এবং এত বড় কথা যে অখিল বিশ্ব সংসারই আমাদের বেদান্ত এবং ওই বিশুদ্ধ জ্ঞানই আমাদের আচার্য। এইখান থেকে তিনি যা দিয়ে গেছেন আমাদের সমাজকে নানা রকমভাবে চারুপাঠের মধ্যে তিনি দেখাচ্ছেন পরিষ্কার করে যে আমাদের এই যে তিনি যেহেতু বাল্যকালে তার বিবাহ হয়েছিল, মেলামেশা থাকতো না নারী পুরুষের, এটা আমরা জানি। এই যুগের যারা প্রজন্ম তারা নিশ্চয়ই জানবেন না, কিন্তু একটা সময় ছিল এরকম যে যা দেখে আনা হবে বা যা অন্ধকারের মধ্যে থেকে মানে অন্ধ হয়েই তাকে জীবন সঙ্গী করতে হয়। সেখানেও তিনি প্রতিবাদ করছেন যে না, নারী পুরুষ মানে যুবক যুবতী তারা মেলামেশা করবে, পরস্পরকে পরস্পর জানবে, কৃষ্টি দিয়ে জানবে, সংস্কৃতি দিয়ে জানবে, তারপরে তারা জীবন শুরু করুক, তাহলে দাম্পত্য অনেক মধুর হবে।
তাহলে বুঝতে পারছেন যে একটি মানুষ শুধুমাত্র শিক্ষা গ্রন্থ বা মানে পাঠ্যগ্রন্থ বিজ্ঞানের বা ভূগোলের বা অঙ্কের পাঠ্যগ্রন্থ রচনা করছেন না, তার পরিভাষা তৈরি করছেন না, সমাজ কেমন হওয়া উচিত এবং ভারতবর্ষকে জানার জন্য তার বিখ্যাত রচনা ভারতবর্ষের উপাসক সম্প্রদায়, বিশাল ভলিউম, তিনি গোটা ভারতবর্ষ ঘুরে ঘুরে ভারতবর্ষের উপাসক সম্প্রদায়, তাদের মধ্যে যে ভ্যারাইটি, মানে নানাভাবে যে মানুষের জ্ঞান অন্বেষণের যে চিন্তা, তার সংকলন করেছেন। ঘটনা হচ্ছে আজকের যুগে আমরা এই অক্ষয় কুমার দত্তকে ভুলে গেছি, বিদ্যাসাগরকে মনে রেখেছি, কিন্তু বিদ্যাসাগরের অসমাপ্ত কাজ যিনি এগিয়ে নিয়ে গেলেন, যিনি আজীবন লড়াই করে গেলেন, এবং সেই আশিস লাহিড়ির কথাতেই বলতে হয় আধার রাতে একলা পথিক, ওই একলা পথিক হয়ে তিনি যে দিশা আমাদের দিয়ে গেছেন, তাকে যদি আরও ভালো করে জানি, তাকে যদি আরও ভালো করে বুঝতে চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই আমরা একটা এমন সমাজ পাবো যে সমাজ হবে একেবারে মানে সত্যিকারের উদার সমাজ, যেখানে কোনো আমাদের সংকীর্ণতা থাকবে না, যেখানে কোনো কুসংস্কার থাকবে না, একটা বিজ্ঞান মনস্কতার মেজাজ তৈরি হবে এবং শিক্ষা সম্পূর্ণ হবে। এরকম একজন মানুষ অক্ষয় কুমার দত্ত, যাকে আমরা আজকের দিনে তিনি জন্মেছিলেন, তাকে স্মরণ করছি আমরা এই চ্যানেল ভিশনে। আমি এর জন্য সত্যি গর্বিত এই কারণে যে এই প্রথম একটি টেলিভিশন চ্যানেল তাকে নিয়ে অনুষ্ঠান করলো বলে আমার মনে হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানটায় যে বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্ত দুজনেই 1820 সালে জন্মেছেন, অর্থাৎ একেবারেই সমবয়স্ক, এবং সেক্ষেত্রে বিদ্যাসাগর তার যে সমস্ত চিন্তা ভাবনা সেগুলো যেমন তিনি মুখে বলেছেন, কাজেও প্রয়োগ করেছেন, এবং আমরা দেখেছি বিধবা বিবাহ, তিনি নিজের ছেলের সঙ্গেই বিধবার বিয়ে দিয়েছিলেন। তো সুতরাং তার সমাজ দর্শন বা জীবন দর্শন, চিন্তা ভাবনা, পরোপকারী মনোভাব ছিল। হয় অক্ষয় কুমার দত্তরও বিভিন্ন দিক থেকে আপনি যেগুলো বললেন, আমরা যেগুলো শুনলাম, যেগুলো জানলাম, কিছু জানতাম বাকিটা জানলাম, কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে বিদ্যাসাগর যেভাবে সমাজ জীবনে একই সময়ে জন্মে যে বিশালত্বের মহিমা লাভ করেছেন, মহিমান্বিত হয়েছেন, আজও বিদ্যাসাগরের জন্মদিন, মৃত্যুদিন শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়, কিন্তু অক্ষয় কুমার দত্তের ক্ষেত্রে ঠিক সেই জায়গাটায় কেন আমরা পারলাম না? সেই জায়গাটায় তার একটা যে পরিচিতিকে সেইভাবে আজকে আমরা হয়তো আজকের ভাবনার পক্ষ থেকে করছি, আমরা এগুলো নিয়ে নাড়াচাড়া করি বলে, কিন্তু কেন ততটা জনমোহিনী হয়ে উঠলো না ব্যাপারটা? হ্যাঁ, এটা আপনি খুবই সঙ্গত একটি প্রশ্ন করেছেন। আমাদের দেশে না একটা ট্র্যাজেডি আছে। ট্র্যাজেডিটা হচ্ছে যে সবসময়, আচ্ছা বিদ্যাসাগরও কি ততটা বাঙালির ঘরে ঘরে যেভাবে অন্যান্য ভাবের মানুষকে বা ভাবধারার মানুষকে স্মরণ করা হয়, বিদ্যাসাগরকে কি সঠিকভাবে চিনেছেন মানুষ? বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নিয়ে যতটা মানুষের উৎসাহ আছে বা বর্ণ পরিচয় যতটা ঘটেছে বিদ্যাসাগরের বাক্য বা রচনা নিয়ে কি পরিচয় ঘটেছে? দেখুন আপনি, এক্ষেত্রেও কিন্তু কিছুটা ঘাটতি রয়ে গেছে। বিদ্যাসাগরকে হয়তো আনুষ্ঠানিকভাবে সরকারি প্রকল্প বা কিছু বেসরকারি প্রকল্পের মাধ্যমে স্মরণ করা হয়, কিন্তু কজনের বাড়িতে বিদ্যাসাগরের ছবি আছে? কজনের বাড়িতে বিদ্যাসাগরের যে সমাজ আন্দোলন, বিদ্যাসাগরের যে ফিলোসফি, তার যে সেকুলার মনোভাব, সেগুলো নিয়ে চর্চা কিন্তু আমার মনে হয় সেটাও সীমিত হয়ে এসেছে। হ্যাঁ, এটা ঠিক যে বিদ্যাসাগর কতগুলো মাইলস্টোন মানে যা কাজ করেছিলেন তার মধ্যে অন্যতম তো বিধবা বিবাহ, কিন্তু অক্ষয় কুমার হয়তো সেই অর্থে কিছু করেননি ওরকম কোনো মাইলস্টোন কোনো কাজ, সমাজের বিরাট কোনো সংস্কার, কিন্তু সার্বিকভাবে জ্ঞানের যে জায়গাটা তিনি খুলে দিয়ে গেছেন, জ্ঞানের যে বিজ্ঞান সাহিত্য এবং বিজ্ঞানের পরিভাষা আজকে যেভাবে তিনি উদ্ঘাটন করে দিয়ে গেছেন, আমাদের কিন্তু বিজ্ঞান মনস্ক চর্চা যদি করতে হয় তাহলে তাকে মনে রাখতে হবে। যদিও একথা সত্য যে বিদ্যাসাগর ভীষণ ভালোবাসতেন ইয়েকে, আমাদের অক্ষয় কুমার দত্তকে, যার জন্য যখন সংস্কৃত কলেজের প্রাত বিভাগে যখন শিক্ষণ স্কুল হলো, হ্যাঁ নর্মাল স্কুল বলে যখন স্কুলটা হলো, সেখানে শিক্ষক নিয়োগ করলেন কিন্তু অক্ষয় কুমার দত্তকে।
মানে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের যে প্রাতঃবিভাগের যে সেই অর্থে আর কি শিক্ষক শিক্ষণ যে স্কুল, শিক্ষক শিক্ষণ স্কুলের শিক্ষক নিয়োগ করছেন কিন্তু বিদ্যাসাগর কাকে? অক্ষয় কুমার দত্তকে। তাহলে বুঝতে হবে যে বিদ্যাসাগর মহাশয় বুঝেছিলেন যে শিক্ষক তৈরি করতে গেলে এমন শিক্ষক দরকার যিনি শিক্ষকদের শেখাতে পারবেন। অতএব সেই হিসাবে কিন্তু আমরা আসলে হয়েছে কি আমাদের দেশে, আমি বললাম না একটা ট্র্যাজেডি আছে যে প্রকৃত জ্ঞানের চর্চা করেছে। আপনি ট্র্যাজেডি যেটাকে বলছেন, আমার কাছে এটা মনে হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে বিদ্যাসাগরকে নানান কমিটি আছে, নানান লোকজন সেগুলোকে পৃষ্ঠপোষকতা করা, এগিয়ে নিয়ে চলা। তা আপনারা যারা অক্ষয় কুমার দত্তকে নিয়ে এত চিন্তা ভাবনা করেন, তাকে জনমানসে তুলে ধরার চেষ্টা করেন, আপনারা কি সেই জাতীয় কোনো কমিটি করা, ছড়িয়ে দেওয়া, গ্রামে গঞ্জে অনুষ্ঠান করা, নানাভাবে অক্ষয় কুমার দত্তকে আরও প্রচারের আলোয় তুলে ধরা? যেমন আমরা সত্যি কথা বলতে রামকৃষ্ণদেবকে প্রচারের আলোয় তো এনেছিলেন বিবেকানন্দ, তো তেমনি বিদ্যাসাগরকেও প্রচারের আলোয় আনার পেছনে অনেকের অনেক লড়াই ছিল, আরও বেশি করে মানুষ জেনেছে, বিদ্যাসাগর করে হচ্ছেন, তার কাজকর্মগুলো এমন ধরনের ছিল যেগুলো মানুষের কাছে রেখাপাত করবেই। কিন্তু আমি সে কথায় যাচ্ছি না, তুল্যমূল্য বিচারে যাচ্ছি না, তারপর সব মানুষই এক হতে পারে না সেটা নয়। কিন্তু এটা আপনাদের কাছে আমার ব্যক্তিগত প্রশ্ন, আপনারা যারা অক্ষয় কুমার দত্তকে নিয়ে এতটাই ভাবনা চিন্তা করেন, বা কথা শুনে দেখলাম অনেক কিছু ওনারও শিক্ষণীয় আছে ওনাকে দেখে, বা আমরা আগে জানতাম, আপনার থেকেও আরও জানলাম, কিন্তু আপনারা এগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য কি কিভাবে এগিয়ে নিচ্ছেন? গ্রামে গঞ্জে আজকে একটা অনুষ্ঠান, আজকে সভা সমাবেশ, নানাভাবে সেই প্রচেষ্টাকে আপনারা চালাচ্ছেন? হ্যাঁ, সেই প্রচেষ্টা চলছে, কিন্তু দুঃখের বিষয় যে সংখ্যায় কম, অবশ্যই কম, এবং সেই যে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু আজকে এখানে আমাদের বসা। না হলে কোনো টেলিভিশন চ্যানেল আজ পর্যন্ত তাকে কিন্তু এইভাবে আমাদের প্রকাশ্যে এইভাবে আনেন। আপনাদের অবধি তো এসছে খবরটা, সেটা আমি আমার কৃতিত্ব দিচ্ছি না, সেটা চ্যানেল ভিশন কর্তৃপক্ষের কৃতিত্ব। সেই পর্যন্ত তো পৌঁছেছে। আজকের ভাবনা তৈরি করাতেই, আমাকে এই জায়গাটায় বসতে দেওয়াতেই আমি সেই সুযোগ পাই বলে আমি চাই এগুলো ঠিক আছে, উপযুক্ত জায়গা পাবে, এবং কর্তৃপক্ষ সেটা চেয়েছেন বলে, চ্যানেল ভিশন এই জাতীয় চিন্তাভাবনা করে বলে কর্তৃপক্ষ আপনারা হয়তো এটা তুলে ধরতে পারছেন। এটার জন্য সম্পূর্ণ কর্তৃপক্ষের কৃতিত্ব, আমার কৃতিত্ব নিশ্চয়ই না। আমি বলছি যে আজকে চ্যানেল ভিশন আজকে চ্যানেল ভিশন পর্যন্ত তো এসেছে ব্যাপারটা, তার মানে ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে। এবং আপনাকে জানাই আজকের দিনে বহু জায়গাতে, একটু সোশ্যাল মিডিয়াতে দেখলেই বোঝা যাবে যে বহু জায়গাতেই কিন্তু অক্ষয় কুমার দত্তের স্মরণ সভা হচ্ছে এবং প্রভাত ফেরি বেরোচ্ছে। এটা কিন্তু বাড়ছে তার কারণই হচ্ছে যে আমাদের এখন চারিদিকে যে অবৈজ্ঞানিক চিন্তাধারার বাতাবরণ যত বাড়ছে, যত রকমভাবে আমাদেরকে ভিড়িয়ে দেওয়া হচ্ছে, বিভেদকামী যে চিন্তাধারা হচ্ছে, সেখানে যে বিজ্ঞান মনস্ক চিন্তা ছাড়া যে আমাদের মুক্তি নেই, সেই কারণেই হ্যাঁ এটা ঠিক যে আমরা সংখ্যায় কম যারা এটাকে আনতে চাইছি, মানে আপনাদের সকলের সামনে। কিন্তু লড়াইটা চলছে, এবং এটা চলছে বলেই আজকে আমরা এই পর্যন্ত বসতে পেরেছি। এবং আগামী দিনে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা তো নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন, তারা পড়বেন, তারা জানবেন। এবং এরকম প্রচুর, আমি শুধু অক্ষয় কুমার দত্ত বলছি না, জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছেন বা সমাজ সংস্কারের চর্চা করেছেন এরকম অনেক মানুষ আছেন অন্তরালে, হ্যাঁ, বিস্মরণে চলে গেছেন। এরকম খুঁজে খুঁজে আপনারা নিশ্চয়ই বের করবেন, এবং পরবর্তীকালে নিশ্চয়ই আমরা আরও অনেকের খোঁজ পাবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা লাগাতার প্রসেস। এই লাগাতার প্রসেসের সঙ্গে আমরা যুক্ত আছি যারা বিজ্ঞান আন্দোলন করি। কিন্তু এইটা যদি সকলের সামনে, এই যে আজকে এনে দেওয়ার সুযোগটা আপনারা করে দিয়েছেন, আজকে অক্ষয় কুমার দত্তকে যত মানুষ চিনবেন এই অনুষ্ঠানের মাধ্যমে, এটা তো আমাদের কাছে একটা অভাবনীয় ছিল। অতএব আমরা তো এগোচ্ছি, নানাভাবে আমরা আসতে পারছি এবং নানাভাবে অক্ষয় কুমার দত্তকে আমরা আনতে পারছি। ঠিক আছে, আমরা আজকে বুঝতেই পারছেন আমাদের সময় সীমিত। আজ অক্ষয় কুমার দত্তের জন্মদিন, সেই নিয়েই আজকের ভাবনায় আমাদের মধ্যে বিশিষ্ট আলোচক সাধন বিশ্বাস উপস্থিত ছিলেন। আমরা সাধনবাবুকে আবার একদিন আমাদের আজকের ভাবনা চ্যানেল ভিশনের এই বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনার আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম, এবং আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করব। অক্ষয় কুমার দত্তকে নিয়ে আজকে আমাদের যে আলোচনা হলো, অনেক কিছুই পর্দার ওপারে যারা আছেন তারাও হয়তো জানতেন না, আবার কেউ কেউ হয়তো জানতেন। এই জানা অজানার মধ্যে যারা অজানাকে জানলেন
এই অজানাকে জানার মধ্যে দিয়ে তাদের মধ্যে থেকেই অক্ষয় কুমার দত্ত আরও এগিয়ে চলুক এবং অক্ষয় কুমার দত্তের আরও মানুষের মধ্যে উনি ছড়িয়ে পড়ুক, এই আশা রেখে সাধন বিশ্বাসকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার।